নমস্কার, আমাদের পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের যে সিরিজটা চলছিল রাত 10টায় 10টি এমসিকিউ, আজকে তার 25 নম্বর ক্লাস নিয়ে আমরা এসেছি। আজকে আমরা হিস্ট্রি পড়ব। দেখো, আমরা বৈদিক সভ্যতা আজকে শুরু করছি। এর আগে আমরা হরপ্পা সভ্যতার উপর দুটো ক্লাস এবং প্রাগৈতিহাসিক যুগের উপর একটা ক্লাস করে নিয়েছি। আজকে আমরা করব বৈদিক সভ্যতা। প্রত্যেকটা রেলের প্রিভিয়াস ইয়ার আমরা নিয়ে এসেছি। রেলের প্রিভিয়াস ইয়ার এখানে করব। চলো দেখা যাক আজকে 10টি কোশ্চেন। দেখো, প্রথম কোশ্চেন, ভারতের ইতিহাসে স্যার কোথায় গেল? দাঁড়াও, পেন কোথায় গেল? এই কি বলেছে স্যার? ভারতের ইতিহাসে বৈদিক সংস্কৃতির প্রধান অবদান কোনটি? বৈদিক সংস্কৃতির প্রধান অবদান, দেখো বৈদিক সংস্কৃতির প্রধান অবদান হচ্ছে জাতিভেদ প্রথার সুনির্দিষ্টকরণ। এখানে স্যার খুব সুন্দর একটা কথা দিয়েছে, জাতিভেদ প্রথার সুনির্দিষ্টকরণ হচ্ছে বৈদিক সভ্যতার সবথেকে বড় অবদান। এই যে আজকে আমরা বলি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা এসেছে কোথা থেকে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে জাতিভেদ প্রথার ভাগ করা হয়েছে, স্যার বলছে এটা আমাদের ঋগ্বেদের দশম মণ্ডলে এটাকে অ্যাডপ্ট করা হয়েছে পরে করে। পুরুষ সূক্তা, ঋগ্বেদের দশম মণ্ডলে যে পুরুষ সূক্তা রয়েছে, সেই পুরুষ সূক্ততে এটাকে অ্যাডপ্ট করা হয়েছে। পুরুষ সূক্ততে কি বলা হয়েছে? বলছে ব্রহ্মা থেকে আমাদের জাতিভেদ প্রথার উৎপত্তি, ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণ, ভুজা থেকে ক্ষত্রিয়, জঙ্গা বা জাং থেকে বৈশ্য এবং পায়ের পাতা থেকে শূদ্র। এই ধারণাটা প্রথমে কিন্তু ঋগ্বেদে ছিল না, এটা লেটার বৈদিক যুগে এটা অ্যাড করা হয়। মানে এটা কি স্যার? প্রথম যখন ঋগ্বেদে যে জাতিভেদ প্রথার কথা উল্লেখ ছিল, সেখানে বলা ছিল জাতিভেদ প্রথা যেটা হবে সেটা কাজের ভিত্তিতে হবে, বংশানুক্রমিক হবে না। কাজের ভিত্তিতে হবে মানেটা হচ্ছে যে পূজা করবে সেই ব্রাহ্মণ, যে সেনাবাহিনীতে যাবে সেই ক্ষত্রিয়, যে ব্যবসা বাণিজ্য করবে সে বৈশ্য, যে কারো সেবা করবে সেই শূদ্র। এই নিয়মটাই প্রচলিত ছিল ঋগ বৈদিক যুগে। মানে এখানে দেখবে স্যার একটা কথা উল্লেখ আছে, ঋগ বৈদিক যুগের নবম মণ্ডলের 112 নম্বর সূক্ততে উল্লেখ আছে, একজন ছেলে বলছে যে আমি হচ্ছি ব্রাহ্মণ, আমার মা হচ্ছে সাধারণ কাজকর্ম করে, বাড়ির কাজকর্ম করে, মানে যা হয় বাড়ির কাজ করে। আমার বাবা একজন চিকিৎসক। কি বললাম স্যার? ভালো করে বুঝবে। ঋগ্বেদের নবম মণ্ডলের 112 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে, এক্স্যাক্ট এরকমই একটা কথা আছে। মানে একটা ছেলে বলছে আমার বাবা একজন চিকিৎসক। মানে কি চিকিৎসক? মানে কি সে সেবা প্রদান করছে, তার মানে সে শূদ্র। আমার মা হচ্ছে একজন বিভিন্ন যে বাড়ির যে কাজকর্মগুলো সামলায়, যেমন হচ্ছে বিভিন্ন পশুপালন থেকে শুরু করে যে কাজগুলো সামলায় সেগুলো আমার মা করছে, তার মানে তার মা একটা ব্যবসা বাণিজ্য করছে, মানে বৈশ্য। ওর বলছে আমি নিজে একজন শিক্ষক বা আমি সেনাবাহিনীতে কাজ করছি, তাহলে আমি হচ্ছি একজন ক্ষত্রিয়। তাহলে এই যে ডিভিশন, এটা কাজের ভিত্তিতে ছিল, বংশানুক্রমিক ছিল না। এটা যখন লেটার বৈদিক যুগ আসলো তখন এটাকে বংশানুক্রমিক করে দেওয়া হলো। মানে তখন বলা হলো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়র ছেলে ক্ষত্রিয় হবে, তারপর শূদ্রর ছেলে শূদ্র হবে। এটা কিন্তু লেটার বৈদিক যুগে হয়েছে, ঋগ বৈদিক যুগে এটা ছিল না। এবং এই যে কনসেপ্ট একটা নিয়ে আসা হলো যে ব্রহ্মার মাথা থেকে, পুরুষ সূক্তাতে এটাকে অ্যাড করা হলো, ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণের জন্ম, ভুজা থেকে ক্ষত্রিয়ের জন্ম, জঙ্গা থেকে তোমার হচ্ছে গিয়ে বৈশ্যের জন্ম এবং পায়ের পাতা থেকে শূদ্রের জন্ম। তাহলে মোট কথা হচ্ছে স্যার জাতিভেদ প্রথার যে সুনির্দিষ্টকরণ সেটা স্যার কোথায় হয়েছিল? এটাই হচ্ছে বৈদিক সংস্কৃতির একটা প্রধান অবদান। মাথায় রাখবে স্যার, এটা প্রধান অবদান। চলো দেখো, সেকেন্ড কোশ্চেনে আসছি। বলেছে স্যার পুরুষ সূক্ত রয়েছে। পুরুষ সূক্ত কিসে বলা আছে? এক্ষুনি বললাম স্যার, পুরুষ সূক্তের কথা কোথায় উল্লেখ আছে? স্যার আমাদের ঋগ্বেদে উল্লেখ রয়েছে পুরুষ সূক্তের কথা। দুটো জিনিস পরীক্ষাতে খুব গন্ডগোল হয়, এক পুরুষ সূক্ত আর একটা হচ্ছে পুরুষার্থ। যদি বলে পুরুষার্থের কথা উল্লেখ আছে, পুরুষার্থের কথা উল্লেখ আছে মনুস্মৃতিতে।
মনুস্মৃতিতে পুরুষার্থের কথা উল্লেখ আছে, আর পুরুষ সূক্তের কথা উল্লেখ আছে স্যার ঋগ্বেদে। ঠিক আছে, আচ্ছা স্যার মনুস্মৃতিতে আর কি কি বলা আছে একটু দেখো তো। মনুস্মৃতিতে 3 ধরনের ঋণের কথা বলা আছে, 3 ধরনের ঋণ বলছে স্যার। কি কি ঋণ? দেব ঋণ, বলছে তুমি যখন পৃথিবীতে জন্মালে দেবতার প্রতি তোমার একটা ঋণ আছে, যে ঋণটা তোমাকে শোধ করে যেতে হবে। দ্বিতীয় পিতৃঋণ, মানে বাবা মায়ের প্রতি তোমার একটা ঋণ আছে, যে ঋণটা তোমাকে শোধ করতে হবে। 3 নাম্বার ঋষি ঋণ, তোমার শিক্ষকের প্রতি একটা ঋণ আছে, যেটা তোমাকে শোধ করতে হবে। বুঝতে পারছো স্যার? শিক্ষকের প্রতি ঋণ আছে, তুমি যে ভিডিওটা দেখছো তাহলে তোমারও একটা ঋণ আছে। এই ঋণটা শোধ করার জন্য কি করবে? এই যে স্যার ভিডিওটাকে শেয়ার করে দিও, তাহলে ঋণটা শোধ হয়ে যাবে, বেশি কিছু চাই না। ঠিক আছে, আচ্ছা আর কি বলা আছে স্যার? মনুস্মৃতি মাথায় রাখবে, এটা আমাদের প্রথম আইনের বই, পরীক্ষায় অনেকবার কোশ্চেন দিয়েছে। ল রিলেটেড ফার্স্ট বুক কোনটা? মনুস্মৃতি। এই মনুস্মৃতি হচ্ছে সেই বই, যে বই বি.আর. আম্বেদকর প্রকাশ্য রাস্তায় পুড়িয়ে দিয়েছিল, এটা মাথায় রাখবে। আর কি মাথায় রাখবে মনুস্মৃতি থেকে? মনুস্মৃতিতে স্যার 8 ধরনের বিবাহের কথা উল্লেখ আছে। এই যে দেখো, আমি তুমি আমরা যে প্রেম করে পালিয়ে বিয়ে করছি, এটা এক ধরনের বিয়ে, যার নাম হচ্ছে স্যার গন্ধর্ব বিয়ে। বাড়ি থেকে দেখাশোনা করে যে বিয়েটা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রজাপতি বিয়ে। এরকম আরও বিয়ে আছে, রাক্ষস বিয়ে, পিশাচ বিয়ে, এরকম আরও বিয়ে আছে, বিভিন্ন টাইপের বিয়ে আছে। টোটাল 8 ধরনের বিয়ের কথা উল্লেখ করা রয়েছে মনুস্মৃতিতে। ঠিক আছে স্যার। অথর্ববেদ স্যার 4টা বেদ, 4টা বেদ। আচ্ছা প্রথম কথা স্যার, বারবার বেদ বলছি, বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান, মাথায় রাখবে। বেদ কথার অর্থ জ্ঞান। বেদের অপর নাম শ্রুতি, বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। স্যার বেদ কে লিখেছে যদি বলেন? স্যার বলা হয় বেদকে সংকলন করেছে বেদব্যাস। ঠিক আছে, বেদব্যাস। কিন্তু বেদের যে জ্ঞাতা, মানে যে বেদকে বলেছে, বলছে তার কোনো অস্তিত্ব নেই, এই কারণে বেদকে বলা হয় অপুরুষেয়। বলা হয় অপুরুষেয় মানে যে জিনিস কোনো পুরুষ দ্বারা সৃষ্টি নয়, মানে বলা হয় বেদ হচ্ছে ভগবানের সৃষ্টি। কিন্তু এটাকে লিখেছে, সংকলন করেছে, মানে ধরে নাও কোনো এক, মানে আমার শাস্ত্র অনুযায়ী বলছি, কোনো এক ভগবান, বলা হয় নর্মালি গণেশের কথা বা অন্য কোনো ভগবানের কথা, তিনি বেদটাকে পাঠ বলেছেন, তার কাছ থেকে একজন শুনেছে কোনো ঋষিমুনি, সে পাঠ বলেছে, সে বলেছে, এভাবে চলতে চলতে ফাইনালি যখন বেদ লিখা হলো, এটা সংকলন করা হলো, বলেছে এটাকে সংকলন করেছিলেন তোমার হচ্ছে বেদব্যাস। অথর্ব, তো 4টা বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। স্যার অথর্ববেদে কিসের কথা বলা আছে? ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এই যে বশীকরণ, বলি না যে 5 মিনিটে বশীকরণ, আচ্ছা প্রেমে ব্যাঘাত, সংসারে অশান্তি, 5 মিনিটের সমাধান, এই যে বশীকরণ, যত ধরনের ব্ল্যাক ম্যাজিক, সমস্ত ব্ল্যাক ম্যাজিকের মাদার বুক বলা হয় এই অথর্ববেদকে। এখান থেকে ব্ল্যাক ম্যাজিকের জন্ম। ঠিক আছে স্যার। এর যে উপবেদ তার নাম হচ্ছে শিল্পবেদ, মানে অথর্ববেদের উপবেদ হচ্ছে শিল্পবেদ। বোঝা গেল স্যার? এবার আছে স্যার ঋগ্বেদ নিয়ে। স্যার ঋগ্বেদের সম্পর্কে একটু বলি। ঋগ্বেদে 1028টা হেমেন্স আছে, মানে শ্লোক রয়েছে, সূক্ত রয়েছে। কটা? 1028টা। হাজার বার পরীক্ষায় দিয়েছে স্যার ঋগ্বেদে কটা শ্লোক আছে? 1028খানা শ্লোক আছে ঋগ্বেদে, মাথায় রাখবে 1028খানা শ্লোক রয়েছে। কি বলা আছে স্যার? ঋগ্বেদের যে উপবেদ তার নাম স্যার কি? ঋগ্বেদের উপবেদ হচ্ছে স্যার আয়ুর্বেদ। এখানে চিকিৎসার কথা উল্লেখ আছে, বিভিন্ন মন্ত্রের উল্লেখ আছে ঋগ্বেদে, চিকিৎসার কথা উল্লেখ আছে আয়ুর্বেদে। ঋগ্বেদের যে ব্রাহ্মণ মানে স্যার ভেবো না কোনো ব্যক্তি, ব্রাহ্মণ মানে হচ্ছে স্যার এই বেদেরই গদ্য ভার্সেন। পরে যখন এটাকে গদ্য ভার্সেনে লেখা হলো, এগুলোকে ব্রাহ্মণ বলে। তো ঋগ্বেদের 2টো ব্রাহ্মণ আছে, একটার নাম ঐতরীয় ব্রাহ্মণ, একটা কৌশিটাকি ব্রাহ্মণ। ঐতরীয় ব্রাহ্মণ আর কৌশিটাকি ব্রাহ্মণ লিখে রাখবে স্যার, সবগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঐতরীয় যে ব্রাহ্মণ, এই ঐতরীয় ব্রাহ্মণে বলা আছে ছেলেরা হচ্ছে ফ্যামিলির প্রোটেক্টর, মানে রক্ষক, এবং মেয়েরা হচ্ছে মিজারির কারণ, দুঃখের কারণ। একটা ফ্যামিলিতে ছেলেরা হচ্ছে রক্ষক এবং মেয়েরা হচ্ছে দুঃখের কারণ, এটা উল্লেখ করা আছে তোমার হচ্ছে ঐতরীয় ব্রাহ্মণে।
এই ঐতরীয় ব্রাহ্মণে নরবলির কথা উল্লেখ আছে। নরবলি মিন্স নট স্যার মানুষকে বলি, নরবলি মানে হচ্ছে স্যার, নরবলি মানে তোমার হচ্ছে কি বলবো, রাক্ষসকে বলি। নর কথার অর্থ এখানে রাক্ষস, রাক্ষসকে বলি উল্লেখ রয়েছে স্যার ঐতরীয় ব্রাহ্মণে। আর কি স্যার, ঋগ্বেদ থেকে, আর মনে রাখবে ঋগ্বেদের যিনি জ্ঞাতা ওকে বলা হয় হোট্রি, মানে ঋগ্বেদ যিনি পাঠ করেছেন হোট্রি বলা হয় ঋগ্বেদের জ্ঞাতাকে, হোট্রি বলা হয়, ঋগ্বেদের জ্ঞাতাকে বলা হয় হোট্রি। ঋগ্বেদে স্যার 10টা মণ্ডল আছে, মাথায় রাখবে ঋগ্বেদে 10টা মণ্ডল আছে। এর মধ্যে 2 নাম্বার মণ্ডল থেকে শুরু করে 7 নাম্বার মণ্ডলকে একসাথে, এই 6টা মণ্ডলকে একসাথে ভীমসা বলে বা কুলা গ্রন্থ বলে, ঠিক আছে, ভীমসা বা কুলা গ্রন্থ বলে। এটাই সব থেকে প্রাচীন, মানে 2 থেকে 7, একটাও পরে অ্যাড হয়েছে, 8, 9, 10ও পরে অ্যাড হয়েছে, ঠিক আছে। এই 7 নম্বর মণ্ডলে স্যার দশরাজন যুদ্ধের কথা উল্লেখ আছে, মাথায় রাখবে দশরাজন যুদ্ধের কথা উল্লেখ রয়েছে। ঋগ্বেদের 3 নম্বর মণ্ডলে গায়ত্রী মন্ত্র, সাবিত্রী দেবীর কথা উল্লেখ আছে, যাকে উদ্দেশ্য করে গায়ত্রী মন্ত্র, এই যে ওম ভূত ভুবঃ স্বাহা যে আমরা গায়ত্রী মন্ত্র পাঠ করি, সেটা উল্লেখ আছে 3 নম্বর মণ্ডলে, ঠিক আছে স্যার। আচ্ছা, আর কি 10 নম্বর মণ্ডলে স্যার, 10 নম্বর মণ্ডলে পুরুষোক্তের কথা উল্লেখ আছে, যেটা আমরা স্যার পড়লাম, পুরুষোক্তের কথা উল্লেখ আছে 10 নম্বর মণ্ডলে, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলে। মাথায় রাখবে এগুলো ইনফরমেশন যেগুলো দিলাম। চলে আসি স্যার পরের কোশ্চেন। বলছে কোন বেদে সব থেকে বেশি শ্লোক আছে স্যার? এখনই বললাম ঋগ্বেদে সব থেকে বেশি শ্লোক আছে, 1028টা শ্লোক রয়েছে ঋগ্বেদে, ঠিক আছে, 1028টা শ্লোক রয়েছে ঋগ্বেদে। ঋগ্বেদ সম্পর্কে পড়ে নিয়েছি স্যার, অথর্ববেদ পড়া হয়ে গেছে। সামবেদের কথা বলি স্যার, সামবেদে কি আছে? সামবেদে মিউজিক, এই যে গান, বিভিন্ন ধরনের রাগ, এই রাগ বা গানের কথা উল্লেখ রয়েছে, মিউজিক সিস্টেমের কথা উল্লেখ রয়েছে সামবেদে, ঠিক আছে। এই সামবেদের উপবেদ হচ্ছে স্যার কি স্যার? গন্ধর্ববেদ। গন্ধর্ববেদ হচ্ছে এর উপবেদ, মাথায় রাখবে স্যার, ঠিক আছে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বলছে স্যার কঠোপনিষদ, কঠোপনিষদে যে নচিকেতার নামের এক বালক ও দেবতার মধ্যে কথোপকথনের বর্ণনা রয়েছে, সেই দেবতার নাম হলো স্যার, প্রত্যেকটা আরআরবির কোশ্চেন, না হলে প্রিভিয়াস ইয়ার চেক করবে, প্রত্যেকটা আরআরবির কোশ্চেন, যদিও ছুটে গেছে মানে সালটা দেওয়া, কিন্তু বিশ্বাস রাখো প্রত্যেকটা আরআরবির কোশ্চেন। কঠোপনিষদের নচিকেতা নামের এক বালক ও দেবতার মধ্যে যে কথোপকথনের বর্ণনা রয়েছে, সেই দেবতাটার নাম কি জানতে চেয়েছে? যমরাজ, শিব, ইন্দ্র, কার্তিকেয়। আচ্ছা, জানা আছে স্যার যে যম নচিকেতার গল্প কি? আমি একটু শর্ট করে বলি যম নচিকেতার গল্প। বলছি একটা বাচ্চা ছেলে ছিল, তার আমার কিন্তু এক্স্যাক্ট নাম মনে নেই, বাচ্চাটার নাম নচিকেতা। ওনার একজন বাবা ছিলেন যিনি ঋষিমুনি, ঠিক আছে। এবার ঋষিটা খুব ফেমাস ঋষি, কিন্তু এই মুহূর্তে আমার নামটা মনে নেই। তো ওই নচিকেতা বাচ্চা ছেলে, একদম বাচ্চা ছেলে, উনার বাবা একজন বিখ্যাত ঋষি। উনি বাড়িতে একটা যজ্ঞের আয়োজন করেছেন, ঠিক আছে। এবার যজ্ঞতে বিভিন্ন আরও ঋষিমণি যারা রয়েছে ভারতবর্ষের বড় বড়, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই এসছে, যজ্ঞ পাঠ হয়েছে, যজ্ঞ কমপ্লিট হয়েছে। নিয়ম ছিল যে যজ্ঞ কমপ্লিট হয়ে গেলে তার যে সব থেকে প্রিয় জিনিস যেগুলো আছে সেইগুলো দান করে দিতে হবে, তাহলেই যজ্ঞের ফলটা পাওয়া যাবে। তো নচিকেতার যিনি বাবা ছিলেন উনি বললেন কি দান করব? গরু ছিল ওনার কাছে অনেক, তো তিনি যে গরুগুলোর বয়স হয়ে গেছে বা একটু কমজোর, ওই গরুগুলোকে দান করে দিলেন। এবার ওর ছেলে, নচিকেতা বাচ্চা ছেলে, দেখেছে এগুলো, তো বাবাকে বলছে, বাবা যজ্ঞের নিয়ম অনুযায়ী তো তোমাকে সব থেকে প্রিয় জিনিস দান করতে হতো, তো তুমি এগুলো অসুস্থ গরুগুলোকে কেন দান করলা? তুমি ভালো গরুগুলো দিতে পারতা। তোর বাবা বারবার বলছে, দেখ তোকে বেশি এগুলোতে মাথা কামাতে হবে না, তো আমার কাজ আমাকে করতে দে, তুই নিজের কাজ কর। এভাবে বারবার বলছে, বাচ্চা ছেলে বারবার ওর বাবাকে গিয়ে আবার একই প্রশ্ন করছে, বাবা তোমার সব থেকে প্রিয় জিনিসকে কেন দান করলা না, প্রিয় জিনিসকে কেন দান করলা না, এইভাবে বারবার করে বাবাকে বিরক্ত করছে। তোর বাবা রাগের মাথায় বলো বা হাসি ঠাট্টা করেই বলো, ওর বাবা বলেছে যে, ওর বাবাকে জিজ্ঞাসা করেছে তোমার সব থেকে প্রিয় জিনিস কি?
তো বলছে যে আমার সব থেকে প্রিয় জিনিস তো তুই, মানে ওর ছেলের কথা বলেছে। তো বলছে তাহলে আমাকে দান করে দিতা। তো ওর বাবা রাগ করেই বলো বা হাসি ঠাট্টা করেই বলো, ওর বাবা বলেছে যা তোকে আমি যমের কাছে দান করে দিলাম, বলে দিয়েছে। বলে টোলে ওর বাবা চলে গেছে নিজের কাজে। এবার নচিকেতা কিন্তু এই কথাটা সিরিয়াস মাইন্ডে নিয়েছে। ও বললো আমার বাবা আমাকে যমের কাছে দান করেছে, তাহলে আমি যাই যমের কাছে দেখা করতে যাব। তো ও নচিকেতা চলে গেছে যমের কাছে। এবার স্যার বলবে কেমন করে গেল, পায়ে হেঁটে যমের কাছে চলে গেল যমপুরী। এবার স্যার তখনকার দিনের শাস্ত্রের কথা, ধর্মের কথা আমি তো আর দেখে বসে নেই, তাদের কাছে ধরে নাও সেই পাওয়ার ছিল, সেই পাওয়ারের বলে তিনি যমের কাছে চলে গেছেন। এবার যম তো নাই, যম নাই মানে যমপুরীতে নাই, কোথাও ঘুরতে গেছে, ট্যুরে গেছে, ঠিক আছে, গরমের ছুটি কাটাতে গেছে। তো যারা দারোয়ান দাঁড়িয়ে আছে যমপুরীর গেটে, ওরা বলছে যে না এখন যম সাহেব তো ছুটিতে আছেন, আপনি পরে আসেন। আর আপনি জ্যান্ত অবস্থায় কিভাবে এখানে চলে আসলেন, এখানে তো আসতে গেলে মানুষ মারা যায় তারপরে আসে। ও বললো না আমার বাবা আমাকে যমের কাছে দান করেছে, আমি সেই জন্য চলে এসেছি। তো এইভাবে অনেক কথোপকথন হয়েছে, বলছে না ঢুকতে দেওয়া যাবে না, যম নেই বাড়িতে। বলে ঠিক আছে যবে আসবে তবেই দেখা করবো। তো কয়েকদিন ওয়েট করেছে, যম এসছে। এবার যম তো দেখে মাথা খারাপ, যে মরেনি, জ্যান্ত ছেলে কেমন করে চলে আসলো। এবার এই নচিকেতা যমকে সব কথা খুলে বলল। তো যম খুব খুশি হয়েছে যে নিজের বাবার কথার দাম রাখার জন্য একটা বাচ্চা ছেলে চলে এসেছে এত দূর। তো তিনি নচিকেতাকে বর দিলেন যে তুমি কি চাও বলো, তুমি যা চাইবে তাই হবে। তো উনি কিন্তু নিজের জন্য কিছু চাননি, উনি বললেন না সমাজের যাতে কল্যাণ হয়, আরও বিভিন্ন সমাজ কল্যাণে বিভিন্ন বর চেয়েছিলেন। এই যে গল্পটা, এটাই যম নচিকেতার গল্প। এটা স্যার কঠোপনিষদে উল্লেখ রয়েছে। আমাদের যে 108টা উপনিষদ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কঠোপনিষদ, এখানে এই গল্পটার উল্লেখ রয়েছে। তাহলে এই গল্পে এই যে বাচ্চার সাথে যে দেবতার কথোপকথন হলো, কোন দেবতার কথা বলা হয়েছে স্যার? যমের কথা বলা হয়েছে, যম দেবতার, যমরাজের কথা বলা হয়েছে, অপশন নাম্বার এ। বুঝতে পারছো স্যার পরীক্ষার কোশ্চেন দেখো কতটা ডেপথে গেলে কোশ্চেন এইরকম লেভেলের জিজ্ঞাসা করতে পারে। তার জন্য বারবার বলি ইতিহাস যারা পড়ছো তারা একটু ডেপথে, একটু কনসেপ্ট নিয়ে, একটু গল্পর ছলে কিন্তু ইতিহাস পড়বে, ঠিক আছে? চলো আসি নেক্সট কোশ্চেনে। বলছে ভারতের ইতিহাসের পরবর্তী বৈদিক যুগ বলতে বোঝায় কোন সময়কালকে? বলছে 1500 বিসি থেকে 1500 বিসি থেকে প্রায় 600 বিসি পর্যন্ত বৈদিক কাল চলেছিল। 1500 বিসি থেকে 600 বিসি পর্যন্ত বৈদিক কাল চলেছিল। এই বৈদিক কালকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ঋগ বেদিক পিরিয়ড আর একটা হচ্ছে লেটার বেদিক পিরিয়ড। মানে ঋগ বৈদিক সময়, পরবর্তী বৈদিক সময়। ঋগ বৈদিক সময় চলেছিল 1500 বিসি থেকে 1000 বিসি, আর লেটার বৈদিক কাল চলেছিল 1000 বিসি থেকে শুরু করে 600 বিসি। এটা ছিল টাইম পিরিয়ডের ডিভিশন। আমাকে কি বলেছে? পরবর্তী বৈদিক যুগ। তাহলে কত থেকে কত? 1000 বিসি থেকে 600 বিসি। অপশন নাম্বার স্যার ডি, 1000 থেকে 600 বিসি বা 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল, ঠিক আছে? এর আগে স্যার বৈদিক যুগের আগে কোন সভ্যতা ছিল বলো তো? হরপ্পা সভ্যতা ছিল না? হরপ্পা সভ্যতা ধ্বংস হওয়ার পর সেখানে তারপরে বৈদিক সভ্যতা আবির্ভাব হয়। আচ্ছা, হরপ্পা সভ্যতা প্রায় আমরা পড়ে এসছি 2500 বিসি থেকে শুরু করে 1750 বিসি পর্যন্ত প্রায় হরপ্পা সভ্যতা চলেছে, এটা আমরা পড়ে এসছি, হরপ্পা বা সিন্ধু সভ্যতা। মিডিলে দেখো 1750-এর পরে 1500 বিসিতে পরের সভ্যতা শুরু হলো, মানে মিডিলে প্রায় 250 বছর কিন্তু একটা গ্যাপ আছে, 250 বছরের একটা গ্যাপ আছে। তাহলে স্যার 250 বছর কি আর কোনো মানুষ ছিল না ওখানে? হরপ্পা সভ্যতা ধ্বংস হলো, পরবর্তী সভ্যতা 250 বছর পর তৈরি হলো, তাহলে 250 বছর কি কোনো মানুষ বসবাস করেনি? অবশ্যই করেছে, কিন্তু সভ্যতা গড়ে ওঠেনি। বসবাস করার সভ্যতা গড়ে ওঠার মধ্যে পার্থক্য আছে। আমি ধরে নাও এখানে 10টা বাড়ি, ওখানে 5টা বাড়ি, আমি বসবাস করছি, কিন্তু সভ্যতা হতে গেলে, সিভিলাইজেশন হতে গেলে সেখানে আরও অনেক ক্রাইটেরিয়া আছে, যে গুছানো হতে হবে, সব কিছুর একটা সুন্দর ব্যবস্থা থাকবে, স্কুল থাকবে, ব্যবসা বাণিজ্য ব্যবস্থা থাকবে, রাস্তাঘাট থাকবে, একটা টোটাল সিস্টেম লাগবে একটা সভ্যতা গড়ে উঠতে গেলে। তাহলে সভ্যতা গড়ে ওঠেনি। যে কোনো যখনই একটা সভ্যতা ধ্বংস হয় আর একটা সভ্যতা তৈরি হয়, মিডিলে একটা গ্যাপ থেকেই যায়। এমন না যে আজকে ধরো নাও হিরোশিমা নাগাসাকিতে বোম পড়লো,
বোম পড়ে পুরো শহর পরমাণু বোম পড়ে নষ্ট হয়ে গেল, তো এমন না কালকে থেকে আবার লোক বসবাস শুরু করেছে। শুরু করতে টাইম লেগেছে। এখন দেখবে হিরোশিমা নাগাসাকিতে বসবাস করছে, কিন্তু এটা একটা টাইম পিরিয়ড, একটা টাইম লেগেছে। এই যে একটা সভ্যতা ধ্বংস হচ্ছে, নতুন একটা সভ্যতা তৈরি হচ্ছে, এই যে মিডিলের টাইম পিরিয়ডটা, এই গ্যাপ পিরিয়ডটাকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। ট্রানজিশন সময় বলা হয়, এই মিডিলের সময়টাকে ট্রানজিশন পিরিয়ড বলা হয়। তার এরকম যখন হরপ্পা সভ্যতা ধ্বংস হলো এবং বৈদিক সভ্যতা শুরু হলো, মিডিলের যে 250 বছরের গ্যাপ, এটাকে ট্রানজিশন পিরিয়ড বলা হয়। ঠিক আছে, চলে আসি স্যার পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। বলছে স্যার নিম্নের কোন, দেখো বলেছে নিম্নের কোন বৈদিক দেবতা, নিম্নের কোন বৈদিক দেবতা পৃথিবী স্থানা বা পার্থিব্য বিভাগের অন্তর্গত। তার মানে স্যার বৈদিক যুগে দেবতাদের কিছু বিভাগ, আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল, মানে আলাদা আলাদা ভাগ ছিল। 3 ভাগে ভাগ করা হতো। পৃথিবী স্থানা, মাথায় রাখবে স্যার, পৃথিবী স্থানা, আন্তরিক স্থানা আর হচ্ছে দুস্থানা। পৃথিবী স্থানা একটা তো দেওয়াই আছে স্যার, পৃথিবী স্থানা 1 নাম্বার, পৃথিবী স্থানা 2 নাম্বার হচ্ছে স্যার এখানে লিখে দিচ্ছি আন্তরিক স্থানা, অন্তরিক্স স্থানা, আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে দুস্থানা। এরকম 3টা ভাগ ছিল স্যার। পৃথিবী স্থানের মধ্যে কি কি পড়বে স্যার? স্যার পৃথিবী স্থানের মধ্যে পৃথিবী পড়বে, অগ্নি পড়বে, এর পৃথিবী স্থানের মধ্যে পৃথিবী পড়বে, পৃথিবী পড়বে, অগ্নি পড়বে, সোমা পড়বে, সোম দেবতা, সোমা দেবতা, বৃহস্পতি পড়বে। এগুলো সব স্যার পৃথিবী স্থানের মধ্যে পড়বে। একদম মুখস্থ রাখবে স্যার, পৃথিবী স্থানের মধ্যে পৃথিবী, অগ্নি, সোমা, বৃহস্পতি। দেখো আরআরবি গ্রুপ ডি 2022-এর কোশ্চেন। ঠিক আছে, এই 4টা দেবতা পৃথিবী স্থানের মধ্যে পড়বে। এবার আমরা পড়বো স্যার, দেখব আন্তরিক স্থানের মধ্যে স্যার কি কি পড়বে। মনে রাখবে ইন্দ্র পড়বে আন্তরিক স্থানের মধ্যে, ইন্দ্র, রুদ্র এবং বায়ু। ইন্দ্র, রুদ্র এবং বায়ু এই 3টা পড়বে হচ্ছে গিয়ে আন্তরিক স্থানের মধ্যে, আন্তরিক স্থানের মধ্যে। স্যার দুস্থানের মধ্যে কি পড়বে স্যার? সূর্য, স্যার সূর্য পড়বে, সূর্য, পুষাণ, বিষ্ণু, মিত্র। স্যার এটা পড়বে হচ্ছে দুস্থানের মধ্যে। তাহলে এই 3টা ভাগে দেবতাদের শ্রেণীবিন্যাস করা হয়েছিল, পৃথিবী স্থানা, আন্তরিক স্থানা এবং দুস্থানা। পৃথিবী স্থানের মধ্যে পৃথিবী, অগ্নি, সোমা, বৃহস্পতি। আন্তরিক স্থানের মধ্যে ইন্দ্র, বায়ু, রুদ্র আর বায়ু। দুস্থানের মধ্যে স্যার, দুস্থানের মধ্যে সূর্য, পুষাণ, বিষ্ণু এবং মিত্র। এইগুলো স্যার হচ্ছে দুস্থানের মধ্যে। এবার অপশন দেখো, অপশন কি বলেছে, কোনটা পৃথিবী স্থানের মধ্যে আছে? স্যার বিষ্ণু তো আমরা বুঝে গেলাম স্যার, বিষ্ণু আছে দুস্থানের মধ্যে। বৃহস্পতি স্যার কিসের মধ্যে আছে? পৃথিবী স্থানের মধ্যে আছে, তাহলে অপশন বি হয়ে গেল অ্যান্সার। বরুণ আর ইন্দ্র স্যার দেখতে পাচ্ছ আন্তরিক স্থানের মধ্যে রয়েছে, বরুণ আর ইন্দ্র। আরআরবি গ্রুপ ডি 2022 সালের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 হয়ে গেল কমপ্লিট। চলে আসি কোশ্চেন নাম্বার স্যার 7-এ। স্যার কোশ্চেন নাম্বার 7-এ বলেছে উপনিষদ শব্দে উপশব্দের অর্থ কি? উপশব্দের অর্থ, এটাও গ্রুপ ডি 2022-এর কোশ্চেন, আরআরবির কোশ্চেন। উপ মানে হচ্ছে পাশে। যদি বলে পুরো উপনিষদ কথার অর্থ কি? পাশে বসা। শুধু উপ কথার অর্থ কি? পাশে, পাশে। একবার স্যার পরীক্ষাতে সেম কোশ্চেন দিয়েছে, রেলেরই সেম কোশ্চেন দিয়েছে, কিন্তু ওখানে অপশনটা পাশে না লিখেছিল নৈকট্য। নৈকট্য স্যার, নৈকট্য মানে নিকটে, নিকটে মানে পাশে। তাহলে মাথায় রাখবে স্যার, উপনিষদে উপ কথার অর্থ হচ্ছে পাশে। আমাদের কটা উপনিষদ আছে? 108খানা উপনিষদ রয়েছে, 108খানা উপনিষদ রয়েছে।
তার মধ্যে ফেমাস উপনিষদ হচ্ছে জবালা উপনিষদ। স্যার জবালা উপনিষদে স্যার আমাদের চতুরাশ্রম প্রথা, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস উল্লেখ রয়েছে। কঠোর উপনিষদের কথা তো পড়লাম। মুন্ডক উপনিষদ, মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তে উল্লেখ আছে। বৃহদারণ্যক উপনিষদ সব থেকে বড় উপনিষদ, সব থেকে প্রাচীন উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ। এখানে স্যার গার্গী এবং ইয়াজনাভালিকা এবং গার্গীর মধ্যে যে কথোপকথন হয়েছিল একটা গ্রামার নিয়ে, সেই কথাটার উল্লেখ আছে বৃহদারণ্যক উপনিষদে। মুন্ডক তো বললাম। ছাণ্ডক উপনিষদ, ছাণ্ডক উপনিষদকেও বলা হয় প্রাচীন, মানে বৃহদারণ্যক আর ছাণ্ডক দুটোই প্রাচীন উপনিষদ। এই যে মোটামুটি এগুলো হচ্ছে স্যার ইম্পর্টেন্ট উপনিষদ। ঠিক আছে, চলে আসি স্যার পরের কোশ্চেন নাম্বার 8-এ। বলছে আদি হিন্দু দর্শন অনুযায়ী জীবনের কয়টি স্তর নির্ধারিত হয়? স্যার এক্ষুনি বললাম কটা জীবনের স্তর, মানে হচ্ছে এই যে জবালা উপনিষদে যেটা বলা ছিল, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস কটা আছে স্যার? 4টা। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, তারপরে স্যার তারপরে সন্ন্যাস। এই 4টা হচ্ছে গিয়ে আমাদের স্তর। বলা হয় 5 থেকে 25 ব্রহ্মচর্যের সময়, 25 থেকে 50 গৃহস্থের সময়, 50 থেকে 75 বানপ্রস্থের সময়, আর 75 থেকে বাকি জীবনটা হচ্ছে সন্ন্যাসের সময়। কি বলছে স্যার? প্রথমে 5 বছর পর্যন্ত বাচ্চাদের ছাড় দেওয়া হয়েছে। 5 থেকে 25 বছর হচ্ছে ব্রহ্মচর্যের সময়। ব্রহ্মচর্য মানে তোমার শিক্ষা লাভের সময়, গুরুর গৃহে গিয়ে শিক্ষা লাভ করো। ঠিক আছে, এখন তো আর গুরুর গৃহে যাওয়ার দরকার নেই, গৃহে গিয়ে তো শিক্ষা লাভ হচ্ছে না, এখন বাড়িতে বসে বসে ইউটিউবে হচ্ছে। যদিও গুরু গৃহে এসে মানে সেন্টারে, কোচিং সেন্টারে এসেও হয়। ব্রহ্মচর্য হয়ে গেল গৃহস্থ। স্যার গৃহস্থ এই যে পর্যায়টা 25 থেকে 50 বছর, এটা সংসার জীবন। তুমি সংসার অর্থ উপার্জন করো, সংসার করো, তোমার বংশ বিস্তার করো, এটা হচ্ছে 25 থেকে 50। তারপরে বানপ্রস্থ 50 থেকে 75 বলছে এই সময় তুমি তোমার সমস্ত জিনিসকে দানের দিকে ধ্যান দাও, মানে সমস্ত জিনিসকে দান করে দাও, দান পুণ্য এগুলোতে ধ্যান দাও। ঠিক আছে, বানপ্রস্থ। তারপরে 75 পরে বলছে যা আছে তোমার মোহমায়া সব ত্যাগ করো, আত্মীয় স্বজন সম্পত্তি সব ত্যাগ করে কোথাও গিয়ে আরাধনা শুরু করো, সন্ন্যাস শুরু করো। তাহলে এই যে যতদিন না মরছো, বলছে এই যে 4টা পর্যায়, বলছে এই 4টা সার্কেল যদি তুমি ঠিক সময়ে ঠিকগুলো পার করো, তাহলে গিয়েই তুমি মোক্ষ লাভ করবে, মানে এখান থেকে তোমার মোক্ষ লাভের রাস্তা খুলবে। আর না হলে তুমি আবার এই সার্কেলে ফেসে যাবে, মানে এই সার্কেল চলতেই থাকবে। তুমি যদি 4টাই ঠিকঠাক পার করো, তাহলে সন্ন্যাসের পরে তোমার মোক্ষ লাভ হয়ে যাবে, মানে পরমাত্মার সাথে তোমার মিলন হয়ে যাবে। বোঝা গেল স্যার? মানে বুঝতে পারছো স্যার, আমাদের কারো স্যার মোক্ষ লাভ হচ্ছে না, বুঝে গেছি। তো প্রথম কথা, ব্রহ্মচর্যের স্যার যে সময়টা পড়াশোনার টাইম ছিল, সেই সময়টা স্কুল ঘাটে প্রেম করে বেরানো হয়েছে, তাহলে প্রথমেই তো এটাই তো কাটা পড়ে গেছে। 25 থেকে 50 স্যার ছিল গৃহস্থের সময়, বয়স 30 হতে চললো, এখনও স্যার বিয়ে হয়নি, বা তোমরা অনেকে এখনও প্রিপারেশনে নিচ্ছ চাকরি, তাহলে তো চলেই গেল, এটা সময়ও বাদ। তাহলে আমাদের স্যার মোক্ষ লাভের এই জন্মে তো আর কোনো আশা নেই, পরের জন্মে আবার দেখব, ফিরসে হোগা। স্যার কোশ্চেন নাম্বার 9 বলছে যজুর্বেদের উপবেদ ধনুর্বেদে কি নিয়ে আলোচনা আছে? স্যার মাথায় রাখবে স্যার, ধনুর্বেদে স্যার দেখো, ধনুর্বেদ নাম শুনেই বুঝতে পারবে, ধনুর্বেদ মানে ধনুক। ধনুর্বেদে কি নিয়ে উল্লেখ আছে স্যার? ধনুর্বেদে মাথায় রাখবে, ধনুর্বেদে যুদ্ধ এবং যজ্ঞের কথা উল্লেখ আছে, যুদ্ধ এবং যজ্ঞের কথা উল্লেখ আছে, যুদ্ধবিদ্যার কথা উল্লেখ আছে। ঠিক আছে স্যার, এই যে যজুর্বেদ, উপবেদের নাম ধনুর্বেদ। যদি বলতো যজুর্বেদের ব্রাহ্মণের নাম, ব্রাহ্মণ মানে বললাম এর গদ্য ভার্সেন নাম, একটা হচ্ছে শতপথ ব্রাহ্মণ, একটা তৈতরীয় ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ আর তৈতরীয় ব্রাহ্মণ। ঠিক আছে, এই গেল স্যার যজুর্বেদ। চিকিৎসার কথা কোথায় আছে স্যার? ঋগ্বেদে। ঋগ্বেদে যে উপবেদ আয়ুর্বেদ, সেখানে বলছে স্যার যজুর্বেদে
যজু শব্দটির অর্থ কি? যজুর্বেদে যজু শব্দটির অর্থ হচ্ছে ত্যাগ, যজ্ঞ। যজ্ঞ যজুর্বেদ যজ্ঞ নিয়ে বলা আছে, এখানে মেন যেটার উপরে ফোকাস করা হয়েছে যজ্ঞের ত্যাগ, তোমার সমর্পণ, ত্যাগের কথা উল্লেখ আছে। তাহলে যজু কথার অর্থ হচ্ছে ত্যাগ। বলছে তখনই কোনো যজ্ঞ সফল হবে যখন তুমি ত্যাগ করতে পারবে। তোমাকে বলেছে তোমার প্রিয় জিনিস ত্যাগ করো, মানে আমার প্রিয় জিনিস আমার ছেলেকে আমি ত্যাগ করব, তা না করে আমি আমার প্রিয় জিনিস গরু ত্যাগ করে দিচ্ছি, যেটা অবহেলিত একটা প্রাণী, যার বলতে পারছে না, যে তার নিজের দুঃখ প্রকাশ করতে পারছে না, এইরকম একটা অবলা জীবকে দান করছি, যেখানে উচিত ছিল আমার সব থেকে প্রিয় জিনিসকে দান করা। ঠিক আছে, তো যাই হোক স্যার, ত্যাগ, এই ছিল আমাদের আজকে 10টার কোশ্চেন। ঠিক আছে, 10টা এমসিকিউ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। এই যে একটু আগে বললাম না স্যার, আমাদের মনুস্মৃতিতে 3টা ঋণের কথা আছে, ঋষি ঋণ, তো ঋষি ঋণের অনুযায়ী এটাকে শেয়ার করো। চলো, দেখা হচ্ছে আবার আগামীকালকে। আবার আরআরবি, এনটিপিসি বা গ্রুপ ডি বলো বা এলপি বলো, আমাদের মেন রেলকে ফোকাস করে আমরা আগামীকাল আবার 10টা এমসিকিউ নিয়ে আসছি, রাত 10টায়। দেখতে থাকো।